তাহলে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12 এর যে সেল, ইন্টারনাল রেজিস্ট্যান্স, পোটেনশিয়াল ডিফারেন্স, এই সমস্ত পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করব। এবং তার সাথে সাথে আমরা দেখবো যে সেলকে যখন গ্রুপিং করা হয়, মানে ধরো সেলকে সিরিজ কম্বিনেশনে রাখা হলো, যেরকম আমরা রেজিস্ট্যান্সকে বা ক্যাপাসিটেন্সকে রেখেছিলাম, ঠিক সেরকম সেলকে যদি আমরা প্যারালাল কম্বিনেশনে রাখি বা মিক্সড গ্রুপিং করা হয়, তাহলে এক্সপ্রেশনগুলো কিরকম আসে। এবং সেই ক্ষেত্রে কিছু স্ট্রেট কাট কোশ্চেন এমন থাকে, যদি সেলগুলো সিরিজ বা প্যারালালে অ্যারেঞ্জ করা থাকে তাহলে তাদের জন্য কোনো মিক্সড মানে আলাদা করে কিরচফস ল সলভ করার দরকার হয় না। মানে সার্কিটে যদি একটা বা দুটো সেল থাকে তাহলে আমরা ডিরেক্ট সেটাকে কোন ক্যাটাগরিতে ফেলতে পারি, জাস্ট আমাদের সেলের সিরিজ বা প্যারালাল কম্বিনেশন ক্যাটাগরিতে ফেলতে পারি। তো তখন প্রবলেমগুলো খুব ইজিলি আমরা সলভ করতে পারি। আমরা অলরেডি কিরচফস ল পড়ে এসেছি। কিরচফস লতে আমরা দেখেছিলাম যখন দুটো তিনটে টাইপের সেল থাকবে তো সেক্ষেত্রে এক্সপ্রেশনগুলো অনেক বড় হয়, দিয়ে সেখান থেকে আমাদের সলভ করা হয়। কিন্তু এখানে আজকে আমরা দেখবো যে সেল জিনিসটা কি প্রথমে পড়বো, হোয়াট ইজ ইন্টারনাল রেজিস্ট্যান্স, হোয়াট ইজ টার্মিনাল ভোল্টেজ, হোয়াট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স, এই সমস্তগুলো দেখার পরে আমরা সেলের গ্রুপিং সম্পর্কে জানবো। তো প্রথম যে পয়েন্টটা আজকে আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে সেল জিনিসটা কি, হোয়াট ইজ সেল। সেল বলতে আমাদের এখানে যেটা আমাদের ফিজিক্সে বা কেমিস্ট্রিতে পড়া হয় যে ইলেকট্রোকেমিক্যাল সেল, সেই জিনিসটা আমাদের জানতে হবে সেল পড়ার আগে। আমরা সেল বলতে একটা এরকম সিম্বল হয়, আমরা এটা জেনেছি যখন কিরচফস ল পড়া হয় যে দুটো টার্মিনাল থাকে, একটা টার্মিনাল যেটাকে কিনা আমরা পজিটিভ বলছি আর একটা টার্মিনালকে আমরা নেগেটিভ, যেটা সিম্বল দিয়ে এরকম ভাবে ডিনোট করা হয়। এটা হচ্ছে সেলের নোটেশন। কিন্তু সেল জিনিসটা কি, সেটা কিভাবে ফাংশন করে, তো সেটা জানতে গেলে আমরা ওয়ান ওয়ার্ডে একটা কথা বলতে পারি যে সেল কি করে না চার্জকে চার্জকে এনার্জাইজ করে। সেল কি করে না সেল এনার্জাইজ দ্য চার্জ, মানে সেল চার্জকে কি করছে, এনার্জি প্রোভাইড করে। সেল প্রোভাইডস এনার্জি টু দ্য চার্জ। সেল বলতে পারি যে এনার্জি প্রোভাইড করে কাকে না চার্জকে। তো এটার জন্য আমাদের সবথেকে ভালো হয় যদি আমরা 12 এর ইলেকট্রোকেমিস্ট্রির কনসেপ্টটা যদি একটু বুঝি, তাহলে এখানে জিনিসটা খুব ইজি ভাবে ফিল করা যাবে। যে যদি আমরা ধরে নিই যে একটা কোনো ইলেকট্রোকেমিক্যাল সেল এরকম রয়েছে, ইলেকট্রোকেমিক্যাল সেল জিনিসটা কি না, ইলেকট্রোকেমিক্যাল সেল বলতে আমরা এটা বুঝি যে যেখানে কি হয় না কেমিক্যাল এনার্জি ইজ কনভার্টেড, কেমিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইনটু দ্য ইলেকট্রিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জিটা কি হয়, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে থাকে। তো তাকে আমরা কি বলে থাকি, ইলেকট্রোকেমিক্যাল সেল। তাহলে এখানে কেমিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি, এখানে মেন কনসেপ্টটা কি দেখো না, এটা যদি একটা আমাদের ইলেকট্রোকেমিক্যাল সেল হয় যার মধ্যে আমরা জানি কি দুটো টার্মিনাল থাকে, একটাকে আমরা অ্যানোড বলে থাকি আর একটাকে আমরা কি বলে থাকি, ক্যাথোড। তো সাপোজ এটাকে আমি অ্যানোড বললাম, দিস ইজ অ্যানোড এন্ড দিস ইজ ক্যাথোড। তো অ্যানোড মানে কি হয়ে থাকে, অ্যানোড মানে যেটা আমরা জানি যে যেটাকে আমরা পজিটিভ টার্মিনাল বলি, আর ক্যাথোড হচ্ছে যেটাকে আমরা নেগেটিভ টার্মিনাল বলে থাকি। তাহলে অ্যানোড হচ্ছে আমাদের বেসিক্যালি পজিটিভ টার্মিনাল। তাহলে এখান থেকে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করা থাকে। যদি এটাকে আমরা সার্কিটটাকে কি করলাম, ক্লোজ সার্কিট করলাম, এখানে যদি আমরা ক্লোজ সার্কিট করি তাহলে কি হবে না, এর ভেতরে যেটা থাকে, এর ভেতরে যেটা সলিউশন আমরা নিয়ে থাকি সেটাকে বলা হয় ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইটিক সলিউশন। তাহলে ইলেকট্রোলাইটিক সলিউশন কারা না, যারা কিনা কন্ডাক্ট করতে পারে সেরকম কিছু একটা কন্ডাক্টিং সলিউশন নেওয়া হয়। যেমন যদি আমরা সিম্পল ওয়াটার নিই, ওয়াটার নিলে হবে না, ওয়াটারের সাথে কিছু পরিমাণ অ্যাসিডিক বা সল্ট সলিউশন এর সাথে অ্যাড করতে হবে, যাতে, কারণ আমরা জানি নর্মালি সিম্পল ওয়াটার সেটা কন্ডাক্ট করতে পারে না, কিন্তু তার মধ্যে যদি সামান্য পরিমাণ সল্ট বা অ্যাসিড মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা কন্ডাক্ট করবে। তাহলে এখানে একটা যে কোনো কন্ডাক্টিং ইলেকট্রোলাইটিক সলিউশন আমরা নিলাম। তাহলে সলিউশন নিলে কি হবে না, সমস্ত অ্যানায়ন, যে অ্যানায়ন মানে যে সমস্ত নেগেটিভ চার্জগুলো রয়েছে, তো সেই সমস্ত নেগেটিভ গুলো কি হবে, অ্যানোডের দিকে অ্যাট্রাক্ট হবে। কারণ অ্যানোড নিজে একটা পজিটিভ টার্মিনাল, ক্যাথোড নিজে একটা নেগেটিভ টার্মিনাল। তাহলে সমস্ত পজিটিভ গুলো, সমস্ত নেগেটিভ গুলো কি হবে, এই পজিটিভের দিকে অ্যাট্রাক্ট হতে থাকবে। তাহলে সমস্ত নেগেটিভ আয়ন্স গুলো এখানে জমতে থাকবে, আর সমস্ত পজিটিভ আয়ন্স গুলো কি হবে, ক্যাথোডের দিকে জমতে থাকবে। দিয়ে তারা একটা কি জেনারেট করবে, একটা পোটেনশিয়াল ডিফারেন্স জেনারেট করবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে যদি আমি একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স সাপোজ আর দিয়ে আর একটা ওয়্যার দিয়ে এটাকে কানেক্ট করি,
তাহলে কি হবে, এপাশে যেহেতু নেগেটিভ, নেগেটিভ মানে কি ইলেকট্রনস, তাহলে ইলেকট্রনস গুলো এপাশ থেকে এই টার্মিনালের দিকে আসতে থাকবে। তাহলে ইলেকট্রনের যেদিকে ফ্লো হবে তার অপোজিট ডাইরেকশনে আমরা বলতে পারি কারেন্টের ফ্লো হবে। তার মানে ইলেকট্রন যদি এই সাইড থেকে মানে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, তাহলে উল্টো ঘটনাটা হবে, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে আসবে, মানে এই টার্মিনাল থেকে এই টার্মিনালের দিকে আসবে। এখন যেটা এখানের মেন ফেনোমেনন সেটা হচ্ছে যে আমরা দেখছি যে ইলেকট্রনস গুলো নেগেটিভ থেকে গিয়ে এইখানে পজিটিভের দিকে আসছে, কিন্তু আলটিমেট কি হবে, এই যে ভেতরের যে জায়গাটা রয়েছে মানে ইলেকট্রনস গুলো এখান থেকে গেল, ইলেকট্রনস গুলো এখান থেকে যে পর এখানে অ্যাকচুয়ালি কি হবে, কিছু পরিমাণ এনার্জি বা কিছু পরিমাণ এনার্জি বলতে পারি, কিছু পরিমাণ চার্জ, কিছু পরিমাণ এনার্জি এখানে লস হবে, কেননা একটা রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিছু একটা ড্রপ হবে ভোল্টেজে। তাহলে ড্রপ হয়ে যাওয়ার পর ইলেকট্রনস গুলো এইখানে আসবে, মানে আপ টু এর মধ্য দিয়ে এখানে ইলেকট্রনস গুলো আসলো, তাহলে এখানে ইলেকট্রনস গুলো স্টপ হয়ে যাওয়ার কথা, আর ইলেকট্রনস গুলো এইখানে স্টপ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে স্টপ হয় না, এইখানে এখান থেকে আমরা বলতে পারি যে ফাংশন অফ সেল স্টার্টস, ফাংশন অফ সেল যেটাকে আমরা বলে থাকি সেটা এখান থেকে স্টার্ট হচ্ছে। কিরকম ভাবে স্টার্ট হয় ফাংশন অফ সেল, মানে আমরা এখানে বলতে পারি যে ইলেকট্রনস গুলো নেগেটিভ থেকে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিছুটা তার চার্জ বা এনার্জি লস হলো, তারপরে ইলেকট্রন গুলো আবার এই পজিটিভ টার্মিনালে এলো, দিয়ে পর এখান থেকে কি হবে, দা ইনসাইড দা সেল মানে ইলেকট্রোলাইটের মধ্যে, ইলেকট্রোলাইটের মধ্যে ইলেকট্রনস গুলো কি হয় না এখান থেকে এদিকে মুভমেন্ট করতে থাকে, দিয়ে পর আবার ইলেকট্রনস গুলো এদিকে এসে আবার কন্টিনিউয়াস এই পথে যায়, দেন আবার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিছুটা ড্রপ করে এনার্জি, তারপরে আবার এই পথে আসে, দেন আবার এরকম ভাবে একটা কন্টিনিউয়াস মুভমেন্ট হতে থাকে। তো এইখানে অ্যাকচুয়ালি ফাংশনটা কি হয় না, হিসাব মতো আমাদের রুল ওয়াইজ বলা হয় যে ইলেকট্রন তো নেগেটিভ, তাহলে নেগেটিভ গুলো নিশ্চয়ই পজিটিভের দিকে অ্যাট্রাক্ট হবে, তাহলে এইখান থেকে ইলেকট্রন গুলো এসে আবার কি করে নেগেটিভের দিকে যাচ্ছে, কিন্তু এখানে যাচ্ছে তার কারণটা কি দেখো ভালো করে, যে এইখানে যে সেল রয়েছে আমরা কি জানি, সেলের ডেফিনেশনে আমরা পড়লাম যে সেল এমন একটা জিনিস যেটা কিনা চার্জ প্রডিউস করে না, কিন্তু চার্জকে কি করে, এনার্জাইজ করে। তাহলে চার্জকে এনার্জাইজ করছে এবং এই এনার্জিটা এতটাই বেশি যেটা কি করছে, এদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেমন পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনালের দিকে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স রয়েছে, তাহলে সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে ওরা ওভারকাম করছে বা কম্পেনসেট করছে। তো যে কারণের জন্য ইলেকট্রনস গুলো এখান থেকে গিয়ে এই পাথ দিয়ে এরকম আসলো, দেন আবার ফাইনালি এখান থেকে কি করছে না, ওকে যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকে ও ওভারকাম করতে পারছে, তাহলে ইলেকট্রনস গুলো আবার এই পাশে টানা হয়ে আসছে। তো এই যে ফোর্সটা, সেটাকে এই ফোর্স, যে ফোর্সের জন্য এরা এপাশে টানা হয়ে আসছে বা যে এনার্জির জন্য আসছে, সেটাকে আমরা সেলের ফাংশন বলছি, যেটা কি হচ্ছে না ইলেকট্রোলাইটিক সলিউশন যেটা রয়েছে বা ইলেকট্রোলাইটের ভেতরের ফাংশন। এটা সেলের বাইরে একটা কাজ হচ্ছে আর সেলের ভেতরে আরেকটা কাজ হচ্ছে। তো এই ছিল আমাদের সেল সম্পর্কে মোটামুটি একটা কনসেপ্ট। এরপরে আমাদের যে নেক্সট পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স সম্পর্কে জানতে হবে। ইন্টারনাল রেজিস্ট্যান্সের পাশাপাশি আমাদের জানতে হবে যে হোয়াট ইজ ইএমএফ। তাহলে ইএমএফ কথাটা কি জিনিস, এখানে যে ইএমএফ জিনিসটা কি, ইএমএফ বলতে আমরা যেটা বুঝে থাকি সেটাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স। অ্যাকচুয়ালি এটা ফোর্স বলা হয় ঠিকই, কিন্তু এটার ইউনিট যদি বলা হয় সেটাকে বলা হয়ে থাকে ভোল্ট। মানে ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ নাথিং বাট এ পোটেনশিয়াল ডিফারেন্স। ইলেকট্রোমোটিভ ফোর্স জিনিসটা কি না, এটাকে আমরা বলতে পারি এটা একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস the terminal of a cell when no current is flow through it। মানে যদি কোনো রকম কারেন্ট ফ্লো না করে তখন যেটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে, যেমন সাপোজ আমি দোকান থেকে একটা ধরো ব্যাটারি কিনে নিয়ে আসলাম, যে ব্যাটারিটার ইএমএফ হচ্ছে 15 ভোল্ট, তাহলে প্লাস মাইনাস, তাহলে ব্যাটারি যেরকম দুটো টার্মিনাল থাকে, যে ব্যাটারির একটা সাইড হচ্ছে পজিটিভ একটা সাইড হচ্ছে নেগেটিভ আমরা জানি, তাহলে এই দুটো পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকছে সেটাকে আমরা বলে থাকছি 15 ভোল্ট। তো এই জিনিসটা হচ্ছে ইএমএফ, কেননা এখানে আমি কোন রকম তার দিয়ে ধরো ওয়্যার দিয়ে কানেক্ট করিনি, মানে কারেন্ট কোনো ফ্লো হচ্ছে না, মানে এই সার্কিট থেকে আমি কিন্তু ইএমএফ পাচ্ছি না। ইএমএফ পেতে গেলে কি করতে হবে না, এই জায়গাটা যদি ব্রেক থাকে, এই জায়গাটা ধরো না এটা ব্রেক আছে, এটা কানেক্ট করা নেই, তখন সেই মোমেন্টে আমরা যে পোটেনশিয়াল ডিফারেন্সটা পাচ্ছি অ্যাক্রস দ্য সেল বা অ্যাক্রস দ্য ব্যাটারি, সেটাকে আমরা বলে থাকছি কি ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা ইজ নাথিং বাট এ পোটেনশিয়াল ডিফারেন্স। ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা, সেটা ওয়ান টাইপ অফ পোটেনশিয়াল ডিফারেন্স আমরা বলতে পারি। এটা
তাহলে আমরা কি দেখলাম না, এটা একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য টার্মিনাল অফ এ সেল when no current is flow through it, মানে সার্কিটটা যখন আমরা বলতে পারি when the circuit is open, সার্কিটটা ক্লোজ থাকলে আমরা তখন কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স বা ইএমএফ পাবো না। তখন যেটা পাবো সেটা একটা নতুন টার্ম, যেটাকে আমরা টার্মিনাল ভোল্টেজ বলে থাকবো। তাহলে এটা একটা পোটেনশিয়াল ডিফারেন্স পেলাম সেলের অ্যাক্রসে যখন কোনো রকম কারেন্ট ফ্লো হচ্ছে না সার্কিটে, মানে আমরা বলতে পারি সার্কিটটা যখন ব্রেক রয়েছে বা ওপেন রয়েছে। তাহলে এখানে একটা টার্ম আমরা পেলাম ইএমএফ বলে। এরপরে এখানে নতুন একটা কনসেপ্ট আসবে, সেটাকে বলা হয় কি না, এই কনসেপ্টটা নেওয়ার আগে আরেকটা টপিক নিয়ে আলোচনা করা দরকার। যেমন যদি আমরা এখানে একটা সাপোজ আমরা একটা সেল নিয়ে আসলাম বাজার থেকে, সেই সেলটার ইএমএফ হচ্ছে 15 ভোল্ট। তাহলে ইএমএফ হচ্ছে 15 ভোল্ট। এবার এখানে ধরো একটা কোনো রেজিস্ট্যান্স রাখা হয়েছে, সেই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 5 ওহম। এবার আমরা এখানে একটা কি করলাম না, অ্যামমিটার কানেক্ট করলাম আর এর অ্যাক্রসে একটা ভোল্টমিটার কানেক্ট করলাম। তাহলে হিসেব মতো কি হওয়া উচিত না, আমরা 15 ভোল্ট নিয়ে এসেছি। 15 ভোল্ট মানে কি হবে, অ্যামমিটার কি জিনিস, অ্যামমিটার হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা আমরা জানি যে কারেন্ট মেজার করতে হেল্প করে, কারেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। আর ভোল্টমিটার যেটা রয়েছে সেটা কি করে থাকে না, ভোল্টেজ মেজার করতে হেল্প করে, বা আমরা সহজ করে বলতে পারি পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করতে হেল্প করে থাকে, সেটা হচ্ছে আমাদের ভোল্টমিটার। তাহলে এখানে যদি ইএমএফ 15 ভোল্ট হয়, 5 ওহম যদি রেজিস্ট্যান্স হয়, তাহলে আমরা সিম্পল অ্যাকর্ডিং টু ওহমস ল আমরা জানি কি E ইকুয়ালস টু IR। তাহলে I কত হবে, আমরা V ইকুয়ালস টু IL লিখতে পারি। সো I কত হচ্ছে V বাই R, মানে 15/5। তাহলে 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে এর মধ্য দিয়ে, এর মধ্য দিয়ে কারেন্ট কত ফ্লো করবে, I ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। তাহলে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যদি ফ্লো করে, তাহলে এর মধ্য দিয়েও কারেন্টটা 3 যাবে, এর মধ্য দিয়েও তো কারেন্টটা 3 যাচ্ছে। তাহলে এখানে ভোল্টমিটারের রিডিং কত পাওয়া উচিত, 5 ইন্টু 3 মানে 15 ভোল্ট। এটা আমাদের পাওয়া উচিত যে 15 ভোল্টের আমি ব্যাটারিটা নিয়ে এসেছি, তাহলে আলটিমেট পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস 5 ওহম রেজিস্ট্যান্স সেটা আমাদের 15 ভোল্ট হওয়া উচিত। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখে থাকি যেটা, যে অবজারভেশন যখন করা হয়, যতটা আমার 15 ভোল্টের ব্যাটারি, আমরা কিন্তু ততটা ভোল্টেজ এখানে পাবো না। তো এটা কেন পাই না, এইখানে আমাদের একটা কনসেপ্ট লুকিয়ে আছে যেটাকে আমরা বলে থাকি ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল। তাহলে দেখো ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল সেই জিনিসটা কি, এখানে একটা নতুন কনসেপ্ট। যে আমরা যখন দেখছিলাম যে সেলের ক্ষেত্রে আমরা যখন অ্যানোড ক্যাথোডের কনসেপ্টটা পড়েছিলাম, যে অ্যানোড ক্যাথোড, তাহলে এখান থেকে একটা টার্মিনাল আর দিয়ে কানেক্ট করা আছে, সমস্ত নেগেটিভ গুলো এই পাশে জমেছে, এই পাশে পজিটিভ গুলো। তাহলে আমরা দেখছিলাম ইলেকট্রনস গুলো এদিক থেকে এদিকে আসছে, তারপরে আবার তারা একটা ফোর্সের জন্য তারা এই পাশ থেকে এদিকে অ্যাট্রাক্ট হয়ে, মানে হিসাব মতো ইলেকট্রনস গুলো পজিটিভের দিকে অ্যাট্রাক্ট হওয়ার কথা, কিন্তু তারা অ্যাট্রাক্ট হচ্ছে না, বরঞ্চ এই ইলেকট্রোলাইটস এর ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্য দিয়ে ইলেকট্রনস গুলো এইখান থেকে এসে আবার ভায়া এই পাথেই এখানে আসছে, এনার্জি গেইন করছে, সেই এনার্জিটা আবার এখানে পোটেনশিয়াল ড্রপ করছে, দিয়ে আবার ইলেকট্রনস গুলো ফেরত আসছে, এগেন এনার্জি গেইন করছে, তারপরে আবার এখানে লস করছে, এরকম ভাবে প্রসেসটা কন্টিনিউয়াস চলতে থাকছিল। তাহলে এই যে সেলের ভেতরের এই যে ফাংশনটা, এই ফাংশনটা এতটা ইজি নয় যে ইলেকট্রনস গুলো এই পাশ থেকে এই পাশে চলে আসবে, এতটা ইজি হবে না। তাহলে এই ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে তাকে কি করতে হবে না, কিছুটা রেজিস্ট্যান্স কভার করে আসতে হবে। তাহলে এটাকেই আমরা বলে থাকি কি ইন্টারনাল রেজিস্ট্যান্স। যেহেতু এটা সেলের ভেতরে হচ্ছে, আমরা বলতে পারি যে বাইরের যে ওয়্যারটা রয়েছে সেই ওয়্যারের অ্যাক্রসে এটা হচ্ছে না, এটা কোথায় হচ্ছে, ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে হচ্ছে। তাহলে সেই টার্মটাকে আমরা কি বলে থাকবো, ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটাকেও আমরা ওয়ান টাইপ অফ রেজিস্ট্যান্স বলতে পারি। যেটা ইন্টারনাল রেজিস্ট্যান্স কি না, ইট ইজ দ্য রেজিস্ট্যান্স that offered by the electrolyte of a cell to the current flow inside the cell। তাহলে কারেন্ট ফ্লো যেটা হচ্ছে ইনসাইড দ্য সেল, তার এগেইনস্টে যে রেজিস্ট্যান্সটা এখানে ইলেকট্রোলাইটস অফ এ সেল যেটা প্রোভাইড করছে বা অফার করছে, সেটাকে আমরা বলে থাকি কি ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে যেটাকে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে স্মল আর দিয়ে কানেক্ট করব। তাহলে এইখানে 15 ভোল্ট যেটা রয়েছে, তাহলে এখানে আমরা 15 ভোল্ট হওয়ার কথা, ব্যাটারি আমি নিয়ে এসেছি বাজার থেকে 15 ভোল্ট, তাহলে আমার 5 ওহমের অ্যাক্রসে 15 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স আসা উচিত, কিন্তু হিসেব মতো হয় না। তার কারণটা কি, তো
তো সেই রিজনটা আমরা এখানে দেখব, যে রিজনটা হচ্ছে কি ইন্টারনাল রেজিস্ট্যান্স। এবার আমরা হয়তো এখানে দেখলাম যে ধরো আমাদের এরকম 15 ভোল্ট ছিল, দিস ইজ 15 ভোল্ট প্লাস মাইনাস, আর এখান থেকে আমরা যেটা বলছিলাম যে 3 অ্যাম্পিয়ার আমরা কারেন্ট পাচ্ছি, কেননা এখানে একটা রেজিস্ট্যান্স ছিল 5 অ্যাম্পিয়ার, 5 ওহমের একটা রেজিস্ট্যান্স ছিল। তাহলে হিসাব মতো আমাদের কি হওয়া উচিত, 15 ডিভাইডেড 5, মানে কারেন্ট ইকুয়ালস টু 15 ডিভাইডেড 5, মানে 3 আসা উচিত। কিন্তু আমরা দেখলাম যে কারেন্ট সাপোজ হয়তো 3 আসছে না, কারেন্টটা হয়তো এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার আসছে। তাহলে কারেন্ট 2 অ্যাম্পিয়ার আসছে মানে কি, কারেন্ট 2 অ্যাম্পিয়ার আসছে মানে আমরা এখানে ভোল্টমিটারের রিডিং তাহলে কত পাবো, যদি কারেন্ট 2 আসে তাহলে এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, তাহলে 5 ইনটু 2 মানে এখানে আমরা 10 ভোল্ট দেখতে পাচ্ছি। সাপোজ আমি এটা একটা एग्जांपल নিলাম যে 15 ভোল্ট আমি দোকান থেকে কিনে নিয়ে আসলাম 15 ভোল্ট ইএমএফ, কিন্তু আমরা যখন 5 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা যখন পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করছি তখন আমরা ভ্যালুটা দেখছি 10 ভোল্ট। তাহলে এই যে 5 ভোল্টটা কোথায় গেল, আমাদের হিসেব মতো 15 ভোল্ট পাওয়া উচিত ছিল, যেটা আমাদের এটা আমাদের এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ এরকম একটা পাওয়া উচিত, কিন্তু আমরা পাচ্ছি হিসাব মতো কিন্তু 10। তাহলে এই যে 5 ভোল্টের ঘাটতিটা সেটা কোথায় গেল, 5 ভোল্টটা কোথায় চলে গেল, এটা হচ্ছে প্রশ্ন, যে 5 ভোল্টটা কোথায় গেল। তো সেটা আমরা দেখলাম যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স সেলের ভেতরে রয়েছে, যেটা ইলেকট্রোলাইটিক সলিউশন প্রোভাইড করছে ইনসাইড দ্য সেল, সেটাকে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স বললাম। তাহলে ধরে নাও এখানে কোথাও একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স নিশ্চয়ই রয়েছে, তাহলে সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এটা ড্রপ হয়ে গেছে। তাহলে আমরা যদি ধরে নিই যে এটা হয়তো ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা 2.5 ওহম, তাহলে 2.5 মানে এর মধ্য দিয়েও তো কারেন্ট এটাই আসবে, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে, 2 অ্যাম্পিয়ার। তাহলে এখানে ভোল্টেজ কত হবে, 2.5 ইনটু 2, দ্যাট মিন্স 5 ভোল্ট। তাহলে বোঝা গেল 5 ভোল্টটা কোথায় ছিল, যে আমার 15 ভোল্ট টোটাল আমি যখন দোকান থেকে কিনে এনেছি মার্ক করা রয়েছে তার মধ্যে 15 ভোল্ট ইএমএফ, তাহলে এইখানে 10 ভোল্ট পেলাম ঠিকই, বাকিটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা পাচ্ছি। তাহলে এখানে ওহমস ল যেটা আমরা এতক্ষণ অবধি লিখছিলাম যে V = IR, এটা নিশ্চয়ই সঠিক নয়, V = IR আমরা লিখতে পারি না এখানে। তাহলে এটাকে আমরা নতুন কিভাবে মডিফাই করতে পারি দেখো, না এখানে যেটা আমরা মডিফাই করে এটাকে আনতে পারি সেটা হচ্ছে ঠিক এরকম, যে আমাদের কি ছিল, এটা একটা সেল, এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল, ইন্টারনাল রেজিস্ট্যান্স ছোট আর, আর এখান থেকে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর কানেক্ট করা রয়েছে। তাহলে এটাকে আমরা প্লাস মাইনাস বলতে পারি, এটা হচ্ছে ইএমএফ ই। তাহলে ইএমএফ যখন ই রয়েছে তার মানে এখান থেকে ধরে নাও এটা কারেন্ট আই যে পর এই পাথ দিয়ে এসে এটা দিয়ে ফেরত আসবে, তাহলে এর মধ্যে দিয়েও কারেন্ট যাবে আই। তাহলে আমরা এখানে বলতে পারি যে টোটাল এটা সেলের জন্য যে ইএমএফ রয়েছে ই, সেটা ইকুয়ালস টু কি হবে, আমরা বলতে পারি যে সেলের যে ইএমএফ আই ইকুয়ালস টু এর অ্যাক্রসে ভোল্টেজ, এখানে কারেন্ট যাচ্ছে আই, রেজিস্ট্যান্স আছে আর, তাহলে এখানে ভোল্টেজকে যদি আমি ভি বলি আর এইখানে রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর, এর মধ্য দিয়েও কারেন্ট যাচ্ছে আই, তাহলে এর ভোল্টেজটাকে যদি আমরা ভি ড্যাশ বলি, সো আমরা এখানে বলতে পারি যে এই সেল থেকেই তো দুটো ড্রপ হচ্ছে, এখানে একটা ভোল্টেজের ড্রপ হচ্ছে যেটা কিনা ভি, এখানে একটা ভোল্টেজের ড্রপ হচ্ছে যেটা কিনা ভি ড্যাশ, তাহলে আলটিমেট দুটোই এই ব্যাটারির জন্য আসছে। তাহলে আমরা বলতে পারি এখানে E ইকুয়ালস টু ভি প্লাস ভি ড্যাশ, E ইকুয়ালস টু ভি প্লাস ভি ড্যাশ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, E ইকুয়ালস টু ভি, ভি মানে কত আই ইনটু ক্যাপিটাল আর, আর ভি ড্যাশ মানে কত আই ইনটু স্মল আর। তাহলে আমরা এটাকে বলতে পারি E ইকুয়ালস টু ভি প্লাস আই আর বা V ইকুয়ালস টু E মাইনাস আই আর। সো দিস ইজ দ্য রিলেশন, এটা হচ্ছে অ্যাকচুয়াল রিলেশন বিটুইন, এই ভিটাকে আমরা কি বলে থাকি, অ্যাকচুয়াল রিলেশন বিটুইন ইএমএফ, ইন্টারনাল রেজিস্ট্যান্স আর পোটেনশিয়াল ডিফারেন্স বলতে পারি, বা টার্মিনাল ভোল্টেজও বলা যেতে পারে। এই যে ভিটাকে, সেই ভিটার নাম হচ্ছে কি টার্মিনাল ভোল্টেজ, বা এটাকে আমরা বলতে পারি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য টার্মিনাল অফ আ সেল when the circuit is closed, মানে যখন সার্কিট ক্লোজ আছে, মানে যখন সার্কিটের মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, when there is a current, when there is a current in the circuit। তাহলে ভিটা হচ্ছে একটা পোটেনশিয়াল ডিফারেন্স, এটাও একটা পোটেনশিয়াল ডিফারেন্স। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টার্মিনাল ভোল্টেজ এন্ড ইএমএফ, সেটা হচ্ছে এটাই যে ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স across the terminal of a cell when the circuit is closed, when the circuit is closed মানে যখন সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, কিন্তু এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স
between the terminal of a cell when the circuit is open, মানে there is no current, তাহলে এটা কি ছিল, এটা হচ্ছে EMF, that is the potential difference across the terminal of a cell when I equals to 0, that means circuit is open circuit, আর এই R টা হচ্ছে আমাদের কি, that is the internal resistance. So this is the very important relation, V equals to E minus IR, V equals to E minus IR. তাহলে এখান থেকে আমরা এটা পেলাম, বা ইন জেনারেল আমরা বলতে পারি I equals to কত হবে, V equals to হচ্ছে এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে যদি আমরা নিই যে I টাকে কমন নিলাম R plus R, তাহলে I কত হবে E by R plus R. তাহলে what is I? I equals to E by R plus R. So what is V? V equals to, you know, I into R. তার মানে I এর জায়গায় থাকছে E by R plus R into capital R. So these are the relation. These are the three main important relations. এরপরে আমাদের নেক্সট পার্টে যেটা রয়েছে, যে ইন্টারনাল রেজিস্ট্যান্স কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেটা আমাদের জানতে হবে। যে ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা আমরা এতক্ষণ ধরে বলছি, তো সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেই জিনিসগুলো আমাদের এখানে নোট করতে হবে। এটা প্রশ্ন আসতে পারে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে যেটা আমাদের স্মল আর বলা হচ্ছে, দ্যাট ডিপেন্ডস অন হুইচ ফ্যাক্টরস, কোন কোন ফ্যাক্টরস এর উপরে ইন্টারনাল রেজিস্ট্যান্স ডিপেন্ডস করে। নাম্বার 1, নেচার অফ দ্য ইলেকট্রোলাইট। নেচার অফ দ্য ইলেকট্রোলাইট মানে ইলেকট্রোলাইটিক সলিউশনের নেচারের উপরে এটা ডিপেন্ড করবে, সলিউশনটা কি, কোন টাইপের। সেকেন্ড হচ্ছে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনক্রিজেস as the separation between two plates is increases. Suppose এটা একটা অ্যানোড, এটা একটা ক্যাথোড, তাহলে এদের মাঝখানে স্পেসিংটা প্রথমে ছিল আমি ধরলাম d, এবার যদি স্পেসিংটা আমি একবার এরকম করি, স্পেসিংটা একটু বাড়িয়ে দিই, স্পেসিং বাড়ানো মানে কি, এখান থেকে যখন ইলেকট্রনস গুলো এই দিক দিয়ে এসে এখানে যাবে, তারপরে আবার যে এখান থেকে এখানে আসতে হচ্ছে, তাহলে এই যে ইলেকট্রনস গুলো এপাশ থেকে এপাশে আসছে এবং এনার্জি গেইন করছে, তার মানে এর থেকে এখানে বেশি ডিসটেন্স কভার করতে হচ্ছে, মোর এন্ড মোর ডিসটেন্স যদি কভার করতে হয়, বেশি ডিসটেন্স কভার করা মানে কি বেশি রেজিস্ট্যান্স ক্রস করে আসা, তার মানে আমরা এখানে বলতে পারি যে প্লেট সেপারেশন যদি ইনক্রিজ হয় তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনক্রিজ করবে। তাহলে আমরা বলতে পারি ইন্টারনাল রেজিস্ট্যান্স R increases as the separation between the plates increases. Separation between the plates increases, so internal resistance is also increases. Next হচ্ছে এরিয়ার সাথে এটা ইনভার্সলি ভ্যারি করবে। এরিয়ার সাথে, এরিয়া বলতে যেটা আমাদের সেলের ভেতরে যে কতটা পোরশন অ্যানোড বা ক্যাথোডের ডিপড হয়ে আছে ইনসাইড দ্য ইলেকট্রোলাইটিক সলিউশন, তাহলে আর ইনভার্সলি ভ্যারি করছে এরিয়ার সাথে। মানে এরিয়াটা বলতে এখানে কতটা পোরশন অ্যানোড বা ক্যাথোডের ডিপড হয়ে আছে ইনসাইড দ্য সলিউশন, তার উপরে ইনভার্সলি এটা ডিপেন্ড করছে। রেজিস্ট্যান্সের সাথেও এটা ইনভার্সলি ভ্যারি করবে। ইন্টারনাল রেজিস্ট্যান্স টেম্পারেচারের সাথে ইনভার্সলি ভ্যারি করে, আর ডাইরেক্টলি এটা ভ্যারি করে কার সাথে, ডাইরেক্টলি ভ্যারি করছে কনসেন্ট্রেশন অফ দ্য ইলেকট্রোলাইটিক, মানে ইলেকট্রোলাইটিক সলিউশন যদি মানে লেস অ্যামাউন্টে থাকে, ধরো একটা মিনিমাম অ্যামাউন্টে রয়েছে 500 ml ইলেকট্রোলাইটিক সলিউশন আছে, তাহলে যতটা না ইন্টারনাল রেজিস্ট্যান্স আসবে, মানে যতটা রেজিস্ট তখন রেজিস্ট্যান্স থাকবে, যদি আমি এটা 1000 ml করে দিই তখন কিন্তু আমাদের বেশি ডিসটেন্স কভার করতে হবে, মানে বেশি ডিসটেন্স নয়, ডিসটেন্স সেমই থাকছে, মানে আমাদের ধরো সলিউশনের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে, মানে বেশি ওখানে রেজিস্ট্যান্স কাজ করবে, এটা বলতে চাইছে। তাহলে এগুলো হয়ে যাচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, আমরা সেটা পড়লাম। তার সাথে আমরা এটা দেখলাম যে এই সমস্ত রিলেশনগুলো, যে পোটেনশিয়াল ডিফারেন্স যেটাকে টার্মিনাল ভোল্টেজ বলছে, টার্মিনাল ভোল্টেজের সাথে আমরা পড়লাম ইএমএফ আর ইন্টারনাল রেজিস্ট্যান্সের মধ্যে কি রিলেশন রয়েছে। এবার এদের সাথে আমরা যদি একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন দেখতে চাই, সেই গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনটা কিরকম হবে।
তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যদি আমরা আসি এরপরে, যে পয়েন্ট করা যেতে পারে যে ফার্স্ট যেটা রয়েছে যে গ্রাফ অফ ইএমএফ ভার্সেস ক্যাপিটাল আর। তো জেনারেলি ইএমএফ এর সাথে ডাইরেক্ট কোনো রিলেশন, মানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, ক্যাপিটাল মানে হচ্ছে কি এখানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, তাহলে এক্সটার্নাল রেজিস্ট্যান্সের উপরে আমরা বলতে পারি ইএমএফ ইন্ডিপেন্ডেন্ট। কেননা এই যে ইএমএফটা আসছে কখন না, ইএমএফ জিনিসটা কি, ইএমএফ জিনিসটা আমরা পড়লাম, দিস ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য টার্মিনাল অফ এ সেল when there is no current flowing through the circuit, মানে ওপেন সার্কিটের জন্য। ওপেন সার্কিটের জন্য আই আসবে না, আই জিরো, আই জিরো মানে আমাদের কোনো আর এর সাথে কোনো কন্ট্রিবিউশন থাকছে না, তাহলে আমরা বলতে পারি ই আর আর এর মধ্যে রিলেশন হলে গ্রাফটা ইন্ডিপেন্ডেন্ট হবে, মানে গ্রাফের নেচারটা এরকম আসবে। কেন এরকম আসছে, সিন্স ই ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আর, ই এর ভ্যালু যেহেতু ক্যাপিটাল আর এর সাথে ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট বা ইনডাইরেক্টলি ডিপেন্ডেন্ট কোনোটাই নয়, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ আর। তার কারণ আমি আরেকবার বলছি, ইএমএফ যেটা আসছে সেটা আমরা কি জানি, ইএমএফ ইজ নাথিং বাট পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য টার্মিনাল অফ এ সেল when the circuit is open, that means when no current is flowing through the circuit। তাহলে সার্কিটের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করছে না, সেই কারণে আই যদি জিরো হয় তাহলে রেজিস্ট্যান্সে কোনো কন্ট্রিবিউশন আসছে না ক্যাপিটাল আর এর, সো ই ভার্সেস আর এরকম নেচারের হবে। ঠিক পরের পার্ট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ভি এর সাথে আর এর কিরকম রিলেশন থাকবে। ভি বলতে আমরা কি জানি, টার্মিনাল ভোল্টেজ, তাহলে টার্মিনাল ভোল্টেজের সাথে একটা রিলেশন থাকবে নিশ্চয়ই, ভি ভার্সেস আর। তাহলে টার্মিনাল ভোল্টেজের সাথে কিরকম রিলেশন থাকছে সেটা আমাদের এখন দেখতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা বলি যে ভি ইকুয়ালস টু, আমরা এটা পেয়েছি ই আর বাই আর প্লাস আর। এখানে রিলেশনটা প্রথমে রয়েছে ভি ভার্সেস, এখানে ভি ভার্সেস আর, ইয়েস, ভি এর সাথে আর এর রিলেশন কিরকম থাকছে সেখানে আমরা বলতে পারি যে আমরা রিলেশনটা এখানে জানি কি ভি ইকুয়ালস টু ই আর বাই এটা, সো এটাকে আমরা অ্যারেঞ্জ করতে পারি, আর দিয়ে ডিভাইডেড করে দিলে এটা আসবে 1 প্লাস আর বাই আর, স্মল আর বাই ক্যাপিটাল আর। তো এখানে যদি আমরা গ্রাফটা প্লট করি যে ভি আর এদিকটা হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সাপোজ when r equals to 0, when r equals to 0, so এই আরটা তো উপরে ছিল, তার মানে v equal to 0 বলতে পারি, তাহলে r 0 তে v ও 0। when r equals to smaller, r equals to smaller, তাহলে r equals to smaller means r by r মানে 1, 1 plus 1 মানে 2, that means v equal to e by 2, v equals to e by 2, and when r tends to infinity, মানে r এর ভ্যালু যখন ইনফিনিটির কাছাকাছি তখন এই v এর ভ্যালু কি হয়ে যাবে, v equals to হয়ে যাবে e, কারণ এটা ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি মানে 0, সো 0 এর সাথে 1 অ্যাড করলে 1 ই হবে, সো v equals to e। তাহলে আমরা এখানে প্লট যদি করি যে এটা হচ্ছে 0, 0 থেকে এটা e এর দিকে যাচ্ছে ইনফিনিটি ভ্যালুতে, মানে r সাপোজ এইখানে হচ্ছে r equals to r, আর এটা হচ্ছে সাপোজ r equals to ইনফিনিটি, তাহলে এর গ্রাফের নেচারটা কিরকম হবে, এরকম বাড়তে থাকছে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে এটা হয়ে যাচ্ছে, যদি এটা e বাই 2 হয় তাহলে এইখানে কোনো একটা পয়েন্টে যেখানে ম্যাক্সিমাম হচ্ছে সেখানে ভ্যালুটা হবে e, এইখানে ভ্যালুটা হবে 0। তাহলে আমরা v এর সাথে এখানে r এর গ্রাফ প্লট করলাম এই রিলেশনটার মাধ্যমে, যে v equals to er by r plus r রয়েছে, তাহলে এখান থেকে ক্যাপিটাল আর দিয়ে যদি ডিভাইডেড করি তাহলে এখানে চলে আসছে ডিনোমিনেটরে 1 প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর। এবার যখন আমরা গ্রাফটা প্লট করছি, আর এর ভ্যালু একবার 0 পুট করলাম তাহলে v হচ্ছে 0, আর এর ভ্যালু একবার স্মল আর পুট করলাম তাহলে v equals to e by 2, আরেকবার আরেক জায়গায় ইনফিনিটি পুট করলাম, সো v equals to e, দিয়ে আমরা এখান থেকে 0 থেকে ইনফিনিটি, ইনফিনিটির রেসপেক্টে ভ্যালুটা e, r equals to r এর রেসপেক্টে ভ্যালুটা e by 2, আর r equals to 0 তে v এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এই তিনটে পয়েন্টস আমরা পেলাম, তিনটে পয়েন্টের রেসপেক্টিভ গ্রাফটা আমরা দেখলাম। এরপরে আরেকটা রয়েছে যে ভি ভার্সেস আই গ্রাফ, ভি এর সাথে আই এর গ্রাফটা কিরকম হবে, ভি এর সাথে আই গ্রাফের নেচারটা কিরকম আসবে। তাহলে এখানে যদি আমরা দেখি যে ভি ভার্সেস আই গ্রাফ, আমরা একটা রিলেশন এখানে পড়েছি একটু আগে যে v equals to e minus ir,
তাহলে এটাকে আমরা একটু অ্যারেঞ্জ করতে পারি v ইকুয়াল টু মাইনাস আই আর প্লাস ই, মানে মাইনাস আই আর টার্মটা ফার্স্টে রাখলাম। তো এই জিনিসটা দেখতে কিরকম ইকুয়েশনটা y ইকুয়াল টু mx প্লাস c এর মতো না? y ইকুয়াল টু mx প্লাস c, আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস c, এটা একটা ইকুয়েশন কার জন্য হয়? একটা স্ট্রেট লাইনের জন্য ইকুয়েশন হয়। এটা একটা স্ট্রেট লাইনের জন্য ইকুয়েশন হয়, একটা স্ট্রেট লাইনের জন্য, যা স্লোপটাকে আমরা বলে থাকি কত? m, mটাকে কি বলা হয়? স্লোপ বলা হয়। তো ঠিক সেরকম এখানে v ভার্সেস i যদি আমরা প্লট করি, যেহেতু এখানে দেখো মাইনাস i রয়েছে, তাহলে v ভার্সেস i যদি প্লট করি তাহলে স্ট্রেট লাইন হবে, কিন্তু এটা স্লোপটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে হবে। তাহলে স্লোপটা কত হবে? স্লোপ হচ্ছে মাইনাস r। তাহলে এটা হচ্ছে v ভার্সেস i এর গ্রাফ, আমরা বলতে পারি, যেখানে স্লোপটা হয়ে যাচ্ছে মাইনাস অফ r, এটা হচ্ছে স্লোপ। এটা আমরা পেলাম। এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স, টার্মিনাল ভোল্টেজ, ইএমএফ রিলেটেড যত কিছু ফান্ডা ছিল সেগুলো আমরা দেখলাম, তার রিলেটেড আমরা গ্রাফ প্লট করলাম। এবার এখান থেকে আমরা একটা নিউমেরিক্যালস করব। তো এখানে আমরা একটা কোশ্চেন সলভ করব এখন, যে এখানে প্রশ্নটা এটা দেওয়া রয়েছে যে সেল অফ ইএমএফ 2 ভোল্ট, একটা সেল আছে, তার ইএমএফ রয়েছে 2 ভোল্ট and internal resistance হচ্ছে 0.1 ohm is connected to a 3.9 ohm external resistance. So what will be the potential difference across the terminal of a cell? তাহলে এখানে যদি আমরা ডায়াগ্রামটা প্লট করি, এখানে কি বলেছে? এটা একটা ইএমএফ অফ এ সেল দেওয়া আছে, এটা একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেটা কানেক্টেড আছে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সাথে ইন সিরিজ, এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সাথে ইন সিরিজে কানেক্ট করা আছে। তাহলে এটাকে ইএমএফ সমান 2 ভোল্ট গিভেন আছে, এখানে স্মল আর হচ্ছে 0.1 ওহম, ক্যাপিটাল আর হচ্ছে 3.9 ওহম। তাহলে বলা হচ্ছে হোয়াট উইল বি দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য টার্মিনাল অফ এ সেল। পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি? যেটা আমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে, হোয়াট ইজ দ্য ভ্যালুজ অফ ভি এর অ্যাক্রসে। যে একটা ভোল্টমিটারকে যদি কানেক্ট করা হয়, ভোল্টমিটার অলওয়েজ কানেক্ট করা হয় প্যারালালে, এটা আমাদের জানতে হবে, পরে আমাদের রয়েছে এটা চ্যাপ্টার 4 এ। তো এইখানে যে আমাদের ভোল্টমিটারটা রয়েছে, তো সেই ভোল্টমিটারের অ্যাক্রসে ভোল্টেজ কতটা দেবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা নরমালি এখান থেকে বের করতে পারি যে সার্কিটে কতটা কারেন্ট যাবে, যে সার্কিটে কারেন্ট কি হবে? ই বাই আর প্লাস আর বলা যেতে পারে, যে সার্কিটের কারেন্ট হচ্ছে ই বাই আর প্লাস আর। তাহলে ই কত? 2, আর হচ্ছে 3.9 প্লাস 0.1, মানে 2/4, মানে আমরা বলতে পারি 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট সার্কিটের মধ্যে ফ্লো করবে। তাহলে এর মধ্যেও 0.5 যাচ্ছে, এর মধ্যেও 0.5 আসছে। তাহলে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? পোটেনশিয়াল ডিফারেন্স ভি জানি 3.9 ইনটু 0.5, তাহলে এটা সলভ করলে আসবে 1.95 ভোল্টেজ, এত ভোল্ট। তো এই হচ্ছে আমাদের প্রসেস, যেভাবে আমরা অঙ্কটা সলভ করলাম। তো এরপরে তোমরা বাড়িতে এনসিইআরটি এক্সারসাইজের কোশ্চেন নাম্বার 2টা সলভ করবে, দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। এনসিইআরটি বইয়ের এক্সারসাইজ 3 এর কোশ্চেন নাম্বার 2, যেটা এনসিইআরটি বুক এক্সারসাইজ 3 কোশ্চেন নাম্বার 1 এন্ড কোশ্চেন নাম্বার 2, এই দুটো আমাকে করে হোয়াটসঅ্যাপ করবে। ক্লাসটা করার পরে এটা আমাকে পাঠাবে। তো তাহলে এটা ছিল আমাদের আজকের টপিকের আজকে ক্লাসের ফার্স্ট টপিক, যেটা সেটা আমাদের এতটা অবধি ছিল। এরপরে সেকেন্ড যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সেলের কম্বিনেশন। যে সেল সম্পর্কে আমরা জানলাম, যে সেলের সাথে ইএমএফ এর সাথে টার্মিনাল ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের রিলেশন দেখলাম। এবার যদি সেলগুলো কানেক্ট থাকে সিরিজ বা প্যারালালে বা মিক্সড ভাবে কানেক্ট থাকে, তখন আমরা সেগুলোকে কিভাবে সলভ করব। যেরকম আমরা রেজিস্ট্যান্সের সিরিজের প্রবলেম করেছি, রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশন করেছি, রেজিস্ট্যান্সের মিক্সড কম্বিনেশনও করেছি, মানে সিরিজ প্যারালাল মিশিয়ে থাকলে নিউমেরিক্যাল গুলো কিভাবে হয়। তো ঠিক সেরকম আমরা এখানে দেখবো যে সেলের কম্বিনেশন। তাহলে এরপরে পয়েন্ট করো যে কম্বিনেশন অফ সেল, কম্বিনেশন অফ সেল। তো তার মধ্যে আমরা প্রথম যে কম্বিনেশনটাই যাব সেটাকে বলা হচ্ছে সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন মানে কি? ধরো এখানে সাপোজ দুটো সেল আছে, এটা একটা সেল, সেম পোলারিটি ধরলাম। সেম পোলারিটি মানে
পজিটিভ নেগেটিভ যেরকম রয়েছে এর পরেরটা সেলটার ক্ষেত্রেও পজিটিভ নেগেটিভ একইভাবে থাকবে। যদি অপোজিট পোলারিটি হয় তাহলে কি হবে সেটা আমি একটু পরে বলছি। তাহলে ধরে নাও এখানে দুটো সেল আছে, এখানে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। এই সেলটা পজিটিভ নেগেটিভ, এটাও পজিটিভ নেগেটিভ। এর ইএমএফ হচ্ছে E1, এই সেলটার ইএমএফ হচ্ছে E2। এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স কানেক্ট করা থাকবে, সেটাকে R1 বলা হবে। এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে R2। কারণ আমরা জানি প্রত্যেকটা সেলেরই একটা কি থাকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকছে, সেটা আমরা একটু আগেই দেখলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে দেখো আমরা একটা রিলেশন পড়েছি যে V ইকুয়ালস টু E মাইনাস I ইন্টু R, যেখানে R টা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর V টা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স যখন কারেন্ট থাকবে সার্কিটে, আর E টা হচ্ছে EMF অফ দ্য সেল when the circuit is open, মানে সার্কিটে যখন কোনো কারেন্ট ফ্লো হবে না তখন। তাহলে এটাকে তো কোনো না কোনো ভাবে একটা সার্কিটের সাথে কানেক্ট থাকবে। তাহলে কানেক্ট থাকলে কি হবে, I এদিকে কারেন্ট যাবে, এই সেল থেকেও I এরকম কারেন্ট বেরোবে, দিয়ে এই পাশ থেকে কানেক্ট হয়ে এই পাশে আবার কারেন্টটা ব্যাক করবে। দেখো কারেন্টটা এরকম এসে আবার কারেন্টটা এর সাথে ব্যাক করবে, তাহলে ডাইরেকশনটা এরকম আসবে। তাহলে আমরা নরমালি কি বলতে পারি, আমরা এইখানে যদি একটা ধরে নিই কোনো একটা পয়েন্টস আছে, সাপোজ এটা এইখানে কোনো একটা বি পয়েন্ট ধরলাম আর এইটাকে একটা সি পয়েন্ট ধরলাম, তাহলে আমরা এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা সেটা কত পাচ্ছি, VA মাইনাস VB ইকুয়াল টু কি হবে, E মানে এখানে E1 মাইনাস IR1 লিখতে পারি। ঠিক সেরকম এটার জন্য কি লিখতে পারি, VB মাইনাস VC দ্যাট ইকুয়াল টু E2 মাইনাস IR2। দেখো যেহেতু সিরিজে কানেক্ট রয়েছে, আমরা নরমাল রেজিস্ট্যান্সেস কে যখন সিরিজে কানেক্ট করতাম, সিরিজে কানেক্ট করলে আমরা কি লিখতাম, যে কারেন্ট ইজ কনস্ট্যান্ট, কারেন্ট কনস্ট্যান্ট কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স ডিফারেন্ট হতে পারে। তো এখানেও সেই কনসেপ্টটাই থাকছে যে যখন আমরা সেলের সিরিজ কম্বিনেশন করছি কারেন্ট কিন্তু কনস্ট্যান্টই থাকছে, মানে কারেন্ট I আছে, এখানেও I আছে। তাহলে আমরা এই দুটো টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ VA মাইনাস VB, যেটাকে আমরা V ভাবতে পারি, সেটা ইকুয়াল টু কত, E1 মাইনাস I1 R1, E1 মাইনাস IR1, কেন এখানে I টা I রয়েছে। এর জন্য কি VB মাইনাস VC, সেটা ইকুয়াল টু কি হবে, E2 মাইনাস IR2। তাহলে আমরা টোটাল A আর C এর অ্যাক্রসে, মানে আমরা টোটাল কি বলতে পারি, যদি এটাকে 1 নম্বর ইকুয়েশন দিই, এটাকে 2 নম্বর দিই, যে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে। যেহেতু আমরা সিরিজে কানেক্ট করেছি তাহলে আমাকে টোটাল কম্বিনেশনের জন্য দেখতে হবে যে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স অফ এ কম্বিনেশন, যে একটা কম্বিনেশনের টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, সেটা আমরা কি লিখতে পারি, VA মাইনাস VB প্লাস VB মাইনাস VC, মানে সবগুলোকে অ্যাড করতে হবে। অ্যাড করলে আমাদের দেখো কি আসবে, E1 প্লাস E2 মাইনাস IR1 মাইনাস IR2। দেখো এখানে VB VB কেটে যাচ্ছে, তাহলে VA মাইনাস VC মানে এই যে দুটো টার্মিনাল, এই দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু কি আসছে, E1 প্লাস E2 মাইনাস I কে যদি আমরা কমন নিই R1 প্লাস R2 আসছে। তো এটাকে ভালো করে নোট করো, এটা ভালো করে বোঝার চেষ্টা করো এখান থেকে, যে এটা আমরা একটা ভ্যালু পেলাম। এবারে এখানে কি বলছে, আমাদের তো যেরকম রেজিস্ট্যান্সে দুটো রেজিস্ট্যান্স থাকতো, দিয়ে আমরা যখন ইকুইভ্যালেন্ট বের করতে যেতাম, ইকুইভ্যালেন্ট মানে কি, কম্বিনেশনের জন্য ধরো এটা রিপ্লেসড হচ্ছে বাই এ সিঙ্গেল সেল, একটা সিঙ্গেল সেল আর একটা সিঙ্গেল ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে এটা রিপ্লেসড হচ্ছে। এই পয়েন্টটা A, এই পয়েন্টটা C, এটাকে আমরা বলছি কি E ইকুইভ্যালেন্ট, আর এটাকে আমরা বলছি R ইকুইভ্যালেন্ট। তাহলে তখন আমরা কি লিখতে পারি, তখন লিখতে পারি দেখো VA মাইনাস VC ইকুয়াল টু E ইকুইভ্যালেন্ট মাইনাস, তখনও তো এর মধ্যে দিয়ে I কারেন্ট ফ্লো করবে, মাইনাস I R ইকুইভ্যালেন্ট। এবার এই দুটো ইকুয়েশনকে যদি আমরা কম্পেয়ার করি, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা কম্পেয়ার করি, আমরা কি পাবো এখান থেকে, আমরা এখান থেকে পাচ্ছি দেখো E ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু E1 প্লাস E2 আর R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু R1 প্লাস R2। দেখো এখানে E ইকুইভ্যালেন্টের সাথে কম্পেয়ার করলাম E1 প্লাস E2 কে, R ইকুইভ্যালেন্টের সাথে কম্পেয়ার করলাম R1 প্লাস R2 কে, এখানেও মাইনাস I আছে, এখানেও মাইনাস I আছে, এখানেও VA মাইনাস VC আছে, এখানেও VA মাইনাস VC আছে। তাহলে আমরা এখান থেকে একটা কনসেপ্ট পেলাম যে সেলকে যদি আমরা সিরিজে কানেক্ট করি, যত রকমই সেল থাকুক না কেন, আপ টু n নাম্বার অফ সেল যদি থাকে, জাস্ট আমরা কি লিখতে পারি, E ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু E1 প্লাস E2 প্লাস ডট ডট আপ টু en অবধি যাবে। ঠিক সেরকম R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কত আসবে, R1 প্লাস R2 আপ টু ডট ডট Rn অবধি যাবে। এটা কার ক্ষেত্রে,
ইন কেস অফ সিরিজ কম্বিনেশনের জন্য, এবং যদি তারা সেম পোলারিটিতে থাকে তাহলে এরকম ফেনোমেননটা হবে, আমরা দেখলাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যদি তারা পোলারিটিটা চেঞ্জ করে দেওয়া হয়, মানে এখানে আমরা ছিল প্লাস মাইনাস, পরেরটাও প্লাস মাইনাস, এখন যদি এখানে একটু চেঞ্জ করে দেওয়া হয়, চেঞ্জ করলে ফাংশনটা কিরকম হবে, ফর্মুলাটা নোট করে নাও, যে যদি আমরা চেঞ্জ করি তখন জিনিসটা কিরকম হবে। যে এখানে চেঞ্জ করা মানে ধরো একটা এরকম পোলারিটি রয়েছে, মানে এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তারপরটা এটা নেগেটিভ এটা পজিটিভ, তখন এটা কিরকম হবে, যে এটা E1 ইন্টারনাল রেজিস্ট্যান্স একটা আছে R1, এটা E2 ইন্টারনাল রেজিস্ট্যান্স একটা আছে R2। রেজিস্ট্যান্সের কিন্তু কোনো চেঞ্জ হবে না, রেজিস্ট্যান্স তো রেজিস্ট্যান্সটা কি রয়েছে, সিরিজেই তো রয়েছে, তাহলে এখানে R ইকুইভ্যালেন্ট কিন্তু R1 প্লাস R2 ই থাকবে, কিন্তু E ইকুইভ্যালেন্ট যেটা আমাদের E1 প্লাস E2 হচ্ছিল সেটা এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে এটা কি হয়ে যাবে, এর জন্য যদি E1 থাকে এটা E1 থাকবে, এটা যেহেতু মাইনাস থেকে শুরু প্লাস রয়েছে তাহলে এটা হয়ে যাবে E1 মাইনাস E2। ঠিক এরকম ভাবে এখানে একটা চেঞ্জ জাস্ট অবজার্ভ করা যাবে, মানে সিরিজের যে ফর্মটা রয়েছে জাস্ট সবগুলো অ্যাড হবে, সেই ফর্মটাকে এরা মেনটেন করবে, কিন্তু সাইনটা ডিফারেন্ট হতে পারে। যে সাপোজ এটা 10 ভোল্ট, এটা হয়তো 9 ভোল্ট, তাহলে এটা প্লাস 10 এটা মাইনাস 9, এটা হচ্ছে ডিফারেন্স। তাহলে এর রেসপেক্টে যদি আমরা একটা নিউমেরিক্যাল করি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। কোশ্চেন, ধরো এরকম চারটে সেলের একটা কম্বিনেশন রয়েছে, এটা হয়তো দেওয়া আছে 10 ভোল্ট, 12 ভোল্ট, 8 ভোল্ট, 7 ভোল্ট, আর রেজিস্ট্যান্স গুলো দেওয়া আছে 2 ওহম, 3 ওহম, আবার 2 ওহম, 2 ওহম, এরকম কানেক্ট করা আছে। তাহলে আমাকে যদি বলা হয় যে এদেরকে যদি আমি রিপ্লেস করি বাই এ সিঙ্গেল সেল অ্যান্ড সিঙ্গেল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ই ইকুইভ্যালেন্ট আর এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, তাহলে এদের ভ্যালু কত হবে যদি আমাকে এখানে ফাইন্ড আউট করতে হয়, তাহলে আমরা প্রথম কাজ যেটা করব ই ইকুইভ্যালেন্ট। ই ইকুইভ্যালেন্ট কত হবে, ই ইকুইভ্যালেন্ট মানে আমরা কি জানি, জাস্ট মানে ইএমএফ গুলোকে অ্যাড করে দেবো, কিন্তু সাইনটা দেখে পর, এখানে পজিটিভ নেগেটিভ রয়েছে, আবার পজিটিভ নেগেটিভ আছে, তাহলে এরা দুজন সিম্পল অ্যাড হবে 10 প্লাস 12, কিন্তু এখানে মাইনাস থেকে শুরু হয়েছে তাহলে মাইনাস 8 নেব, এখানেও মাইনাস থেকে শুরু হয়েছে মানে মাইনাস 7 নেব, তাহলে 22 মাইনাস 15 মানে আনসার হবে প্লাস 7 ভোল্ট। এটা হচ্ছে ই ইকুইভ্যালেন্টের মানে ইএমএফ এর ইকুইভ্যালেন্ট ভ্যালু। আর আর ইকুইভ্যালেন্টে কোনো সাইনের কোনো ব্যাপার নেই, যেহেতু চারটে রেজিস্ট্যান্স চারটে সিরিজে কানেক্ট আছে, সিম্পল আমরা লিখবো 2 প্লাস 3 প্লাস 2 প্লাস 2, মানে আনসার চলে আসবে 9 ওহম। তো এটা হচ্ছে প্রসেস যেখানে আমরা সিরিজ কম্বিনেশনকে সলভ করলাম সেলের জন্য। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন অফ সেল। তো নেক্সট আমরা এবার প্যারালাল কম্বিনেশনে আসছি। প্যারালাল কম্বিনেশন অফ সেল, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন অফ সেল। সেলের যে প্যারালাল কম্বিনেশন রয়েছে, সাপোজ আমরা এখানে ধরলাম যে এটা একটা সেল, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকছে, আর এখানে একটা সেল রয়েছে, এর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে, যেভাবে কানেক্ট থাকছে তারা, এটা একটা পয়েন্ট এ, এটা একটা পয়েন্ট বি। এই সেলটার ইএমএফ E1 R1, এটা E2, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে R2। তাহলে এটা কোনো না কোনো ভাবে সার্কিটের সাথে কানেক্ট আছে, তাহলে এখান থেকে কি হবে, যে সার্কিটের সাথে যখন কানেক্ট আছে এখানে, তো আলটিমেট কি হবে না, এখান থেকে কোনো একটা কারেন্ট যাওয়ার পরে, সাপোজ এখান থেকে আমি ধরলাম যে এই পাশ থেকে একটা কারেন্ট আসছে I1, এই পাশ থেকে একটা কারেন্ট যাচ্ছে I2, তাহলে এই যে I1 কারেন্টটা আবার ঘুরে পর এখানেই আসবে I1, I2 কারেন্টটা আবার ঘুরে পর আবার এখানে আসবে I2। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এটা এখানে I1 আর I2 বেরিয়ে পর টোটাল I বেরোচ্ছে, এখানেও যখন আবার ঢুকছে I সমান I1 প্লাস I2 হয়ে ঢুকছে, তার মানে যখন তারা বেরোচ্ছে I2 ও বেরোচ্ছে I1 ও বেরোচ্ছে, মানে আইটা বেরিয়ে আবার যখন এখানে ঢুকছে তখন সেই I হয়ে এসে I1 I2 তে আবার স্প্লিট হচ্ছে।
তাহলে আমরা এখানে প্রথম কথা বলতে পারি I সমান I1 প্লাস I2। আর আমরা রেজিস্ট্যান্সেরও যখন সলভ করেছিলাম, কম্বিনেশন দেখেছিলাম, তখনও ওখানে আমরা পড়ি যে কারেন্টটা ওখানে ডিভাইডার হিসেবে কাজ করে, কারেন্ট ডিভাইডেড হয়, ডিস্ট্রিবিউট হয়। কিটা কনস্ট্যান্ট থাকে? পোটেনশিয়াল ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকে। যে VA মাইনাস VBটা দেখো এখানেও কনস্ট্যান্ট রয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি ফর দ্য ফার্স্ট সেল VA মাইনাস VB ইকুয়ালস টু E1 মাইনাস I1 R1। তাহলে এই VA মাইনাস VBটাকে যদি আমরা V ধরে নিই, তাহলে আমরা কি বলতে পারি? V সমান E1 মাইনাস I1 R1। তাহলে এখান থেকে আমরা I1 R1 সমান কি বের করতে পারি? E1 মাইনাস V। তাহলে I1 সমান কি হবে? E1 মাইনাস V বাই R1। ঠিক সিমিলারলি আমরা অন্যভাবে এটার জন্য সিমিলারলি আমরা বের করতে পারি I2 সমান E2 মাইনাস V বাই R2। এখানে দেখো ভিটা কিন্তু V থাকবে, কেননা পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম, বিকজ তারা প্যারালালে কানেক্ট আছে। তাহলে এবার আমরা লিখতে পারি যে I1 আর I2 এর ভ্যালু আমরা পেয়েছি। এবার এটাকে যদি আমরা রিপ্লেস করি বাই একটা সিঙ্গেল ধরো সেল আছে, তার একটা ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে R ইকুইভ্যালেন্ট, এর মধ্যে কারেন্ট আছে I। তাহলে আমরা নরমালি কি লিখতে পারি? যে V ইকুয়ালস টু, এটা যদি A হয় এটা B হয়, তাহলে V ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? E ইকুইভ্যালেন্ট মাইনাস I R ইকুইভ্যালেন্ট। তো এখান থেকে আমরা I কি পাবো? I এর ভ্যালু দেখো পাবো আমরা E ইকুইভ্যালেন্ট মাইনাস V বাই R ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা এখানে I I1 I2 I পেয়েছি, I1 পেয়েছি, I2 পেয়েছি, সব ভ্যালুগুলো এখানে পুট করতে পারি। ভ্যালুগুলো পুট করলে এখানে জিনিসটা কিরকম দেখতে আসবে? E equivalent minus V by R equivalent, that equal to E1 minus V by R1 plus E2 minus V by R2। তো এটা থেকে আমরা সলভ করে E equivalent আর R equivalent এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা সলভ করলে কি পাচ্ছি দেখো, এটা থেকে আছে E equivalent by R equivalent minus V by R equivalent, that equal to E1 by R1 plus E2 by R2। যদি আমরা E1 by R1 আর E2 by R2 কে কমন নিয়ে নিই, মাইনাস V of 1 by R1 plus 1 by R2 লিখতেই পারি। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি এই ফ্যাক্টরটা ইকুয়ালস টু কত হচ্ছে? এই ফ্যাক্টরটা। তাহলে আমরা লিখতে পারি E equivalent by R equivalent সমান কত আসবে? E1 R1 plus E2 R2। ঠিক সেরকম এখানেও দেখো V আছে, এখানেও V আছে, তাহলে 1 by R equivalent সমান কি আসছে? 1 by R1 plus 1 by R2, যেটা প্যারালাল কম্বিনেশন রেজিস্ট্যান্সের জন্য হয় যে 1 by R dashed equal to 1 by R1 plus 1 by R2 হয়। তো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এটা ম্যাচ করলো। সেলের ক্ষেত্রে যেমন সিরিজের জাস্ট প্লাস হয়ে চলে যাচ্ছিল, কিন্তু এখানে শুধু প্লাস হয়ে যাবে না, এখানে কি হবে? E equivalent by R equivalent সমান আসছে কি? E1 by R1 plus E2 by R2। তো এখান থেকে এটাকে আমরা সলভ করতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের প্যারালাল কম্বিনেশন সম্পর্কে আমরা দেখলাম, আর আগেরটাতে আমরা সিরিজ দেখেছি। এরপরে এখানে আমরা কিছু টাইপ অফ কোশ্চেন্স এখানে করব, যে কখন ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া যাবে সার্কিটে। যে কোন একটা কোশ্চেন এরকম থাকলো যে সাপোজ n নাম্বার অফ সেল রয়েছে, সাপোজ কোশ্চেনটা এরকম যে সাপোজ देयर आर n নাম্বার অফ সেলস আর কানেক্টেড ইন n নাম্বার অফ সেল যারা কিনা কানেক্ট আছে, কানেক্টেড ইন সিরিজ, কানেক্টেড রয়েছে সিরিজে, আর তাদের n number of cell connected রয়েছে সিরিজ, having equal EMF, তাদের সবার EMF হচ্ছে সেম E করে, and equal resistance, resistance বলতে ইন্টারনাল রেজিস্ট্যান্স এর কথা বলছি, equal internal resistance মানে আটটা সেম, and they are connected in series with external resistance capital R। তাহলে find out the current বা find out the condition when the current is maximum in that circuit, current is maximum। তাহলে এখানে কি বলা আছে? n number of cell connect করা আছে in series এ,
সেম পোলারিটি, এটাও আমরা ধরে নিচ্ছি যে দে আর কানেক্টেড ইন সেম পোলারিটি, পোলারিটি সেম সবারই, তাহলে সবাই ধরে নাও এরকম ভাবে কানেক্টেড আছে। এরকম কতগুলো সেল আছে? আপ টু n নাম্বার অফ সেল আছে, ব্যাস। তাহলে প্রত্যেকেরই ইএমএফ সেম, মানে এরও ইএমএফ ই ই ই, সবাই হচ্ছে ইএমএফ কত করে? ই করে। এদের প্রত্যেকের ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে আর করে, সবার মাঝখানে মাঝখানে একটা করে ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে, অল আর স্মল আর, সবার ভ্যালু হচ্ছে স্মল আর। তাহলে এখানে কারেন্টের ডাইরেকশন এরকম আসবে সবার জন্য, কারণ পজিটিভ থেকে এদিকে আসবে নেগেটিভের দিকে। তাহলে আলটিমেট এখানে আমরা কি বলতে পারি যে টোটাল ইএমএফ, আচ্ছা সার্কিটটা ক্লোজ হয়নি, এর সাথে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে, এটা বলেছে, এর সাথে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে। তাহলে সার্কিটে আমাকে কারেন্ট বের করতে হবে। তাহলে কারেন্ট বের করানোর জন্য আমরা কি জানি? কারেন্ট আই ইকুয়ালস টু, এই যে এখান থেকে আইটা বেরোবে, কেন এর মধ্যে দিয়ে তো সবার মধ্যে আই সেম হবে, বিকজ দে আর কানেক্টেড ইন সিরিজ। তাহলে এই কারেন্টটা এসে এটা দিয়ে এসে এদিকে ব্যাক করবে। তো কারেন্ট ইকুয়ালস টু আমরা কি জানি? নেট ইএমএফ বাই আর প্লাস নেট ইন্টারনাল রেজিস্ট্যান্স, মানে আমরা তো এই ফর্মুলাটা জানি যে I ইকুয়ালস টু ই বাই আর প্লাস আর, এটা আমরা জানি। তাহলে এখানে নেট ইএমএফ কত হবে? ইএমএফ এর ফর্মুলা কি হয়? ইকুইভ্যালেন্ট যদি আমরা দেখি, এই সবগুলোকে মিলিয়ে যদি একটা বলতে চাই, তখন কি হবে? U1 প্লাস E2 প্লাস E3 করে আপ টু n সেল অবধি যাবে। তার মানে সবগুলো কত করে? ই করে, তাহলে ই প্লাস করতে করতে আপ টু n টার্মস, মানে n ই লিখতে পারি। তাহলে ই এর জায়গায় কত বসবে এখানে? n ই। ঠিক সেরকম আর তো আরই থাকবে, একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স রয়েছে, আর নেট ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা, তাহলে সেটাও কত হবে? আর ইকুইভ্যালেন্ট সমান আর প্লাস করতে করতে আপ টু n টার্মস অবধি যাবে, তার মানে nr লিখতে পারি। তাহলে r প্লাস nr, এটা হচ্ছে কারেন্টের এক্সপ্রেশন। কিন্তু আমাকে এখন বলেছে ফাইন্ড দ্য কন্ডিশন ফর when the current is maximum। তাহলে এখান থেকে আমি বলতে পারছি না যে কারেন্ট ম্যাক্সিমাম হবে কিনা। তাহলে এবার যদি আমি ধরে নিই যে ইফ, দুটো তো কন্ডিশন, যে আইটাকে ম্যাক্স হতে গেলে ডিনোমিনেটরকে মিনিমাম হতে হবে, এটা আমরা জানি, এটা একভাবে ভাবা যায়। আর যদি আমরা ধরে নিই যে আরটা এনআর এর থেকে বড়, ইফ আর ইজ মাচ গ্রেটার দেন এনআর, তখন আমরা কি জানি? এনআর টার্মটাকে নেগলেক্ট করে দেবো। তাহলে এনআর নেগলেক্ট করলে আমরা আই কত পাচ্ছি? এনই বাই আর। একটা সেলের জন্য কারেন্ট আমরা কত পাচ্ছি? ই বাই আর পাই জানি, তার এন টাইমস পাচ্ছি, মানে বেশি পাচ্ছি। তাহলে এটা একটা কারেন্টের ম্যাক্স হওয়ার কন্ডিশন হতে পারে। কিন্তু উল্টোটাও একবার চেক করি, যদি আর লেস দেন এনআর হয়, মানে ধরো এনআর টার্মটা খুব বড়, তখন এই আর টার্মটা নেগলেক্ট হয়ে যাবে। তাহলে আই কত হবে তখন? এনই বাই এনআর। তাহলে এটা কত আসছে? ই বাই আর। তাহলে একটা ক্ষেত্রে আমরা পাচ্ছি ই বাই আর, মানে শুধু একটাই সেলের জন্য যে কারেন্ট সেটাই পাচ্ছি। আর এখানে এই কন্ডিশনটা দেখলে একটা সেলের যে কারেন্ট ই বাই আর, তার সাথে ইনটু এন মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এটাই এখানে কন্ডিশন হবে ম্যাক্সিমাম কারেন্টের। ম্যাক্সিমাম কারেন্টের কন্ডিশন কি হবে এখানে? যে আর মাচ গ্রেটার দেন স্মল এন ইনটু স্মল আর। তাহলে এই কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি আই ম্যাক্স কি হয়ে যাচ্ছে? একটা সেলের জন্য যে কারেন্ট হয় ই বাই আর, তার থেকে এন টাইমস এখানে বেশি মাল্টিপ্লাই হচ্ছে। কিন্তু পরের কেসে আমরা দেখছিলাম শুধু ই বাই আর আসছে। ই বাই আর মানে কি? একটা সেলের জন্য কারেন্ট। তাহলে একটা সেলের জন্য কারেন্ট যা হবে, এন নাম্বার অফ সেলে এন মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে যদি এখানে 10টা সেল থাকে, তাহলে 10 আরো মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে আমরা এই কন্ডিশনটা নেব ম্যাক্সিমাম কারেন্টের জন্য। ঠিক সেম কোশ্চেন, পরের কোশ্চেনটা নিজেরা ট্রাই করো ভিডিওটা পজ করে, না হলে আমি সলিউশন করে দিচ্ছি, তারপরে দেখবে। প্রশ্নটা হচ্ছে যে সেম যে কোশ্চেনটা আমরা এখানে পড়েছিলাম যে n নাম্বার অফ সেল কানেক্টেড ইন সিরিজ, তাহলে সেখানে আমরা করে দিলাম n না বলে এটা একটা নতুন নাম দিয়ে দিলাম m নাম্বার অফ সেল এন্ড দে আর কানেক্টেড ইন প্যারালাল। তাদেরকে সাপোজ প্যারালালে কানেক্ট করা আছে, সেম পোলারিটি সেম ইএমএফ যা ছিল প্রশ্ন সেম, দিয়ে তাদেরকে সিরিজে কানেক্ট করেছি ক্যাপিটাল আর এর সাথে। তো কারেন্ট ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন কি? একই প্রশ্ন, তোমরা ভিডিওটা পজ করে 5 মিনিট ট্রাই করো, তারপরে নাহলে এটা সলিউশন দেখবে। তো এখানে যে প্রশ্নটা রয়েছে, এখানে ধরে নাও m নাম্বার অফ সেল আছে, এরকম ইন্টারনাল রেজিস্ট্যান্স, এখানে একটা সেল ইন্টারনাল রেজিস্ট্যান্স, এরকম m নাম্বার অফ সেল রয়েছে, ডট ডট করে m নাম্বার অফ সেল রয়েছে। তাহলে এটার ইএমএফ কত? ই, রেজিস্ট্যান্স আর, ইএমএফ কত? ই, রেজিস্ট্যান্স আর, ইএমএফ ই, রেজিস্ট্যান্স আর। তাহলে এরকম কতগুলো রয়েছে সেল? m নাম্বার অফ সেল রয়েছে।
তাহলে সেল যতগুলোই থাকুক না কেন আমরা কি জানি ইন প্যারালাল কম্বিনেশন ভিটা কনস্ট্যান্ট হয়, পোটেনশিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট হয়, মানে ইএমএফ কত হবে সবার জন্যই ইএমএফ ই থাকবে, মানে ইন m number of cell when they are connected in parallel combination তখন আমরা কি বলতে পারি প্যারালাল কম্বিনেশনে নেট ইএমএফ যেটা থাকবে সেটা কিন্তু ই থাকবে, নেট ইএমএফ ই থাকবে। তাহলে আমরা কারেন্ট ইকুয়ালস টু কি জানি ই বাই আর প্লাস আর, এই আরটাকে এখন দেখতে হবে 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কি লেখা যেতে পারে 1 বাই আর প্লাস 1 বাই আর প্লাস ডট ডট করে এম টার্মস, তার মানে এটা আসবে এম বাই আর মানে এটাকে উল্টে দিলে কি আসবে আর বাই এম। তাহলে আমরা বলতে পারি যে কারেন্ট ইকুয়ালস টু ই তো ই থাকছে কিন্তু আর ইকুইভ্যালেন্ট যেটা থাকছে সেই ইকুইভ্যালেন্টের ভ্যালু হচ্ছে আর বাই এম, মানে কত আসবে আই ইকুয়ালস টু এমটা উপরে চলে আসবে এম ই বাই এম আর প্লাস স্মল আর। এটা হচ্ছে কারেন্টের এক্সপ্রেশন। এবার এই কারেন্টের এক্সপ্রেশন থেকে বলতে হবে যে কারেন্ট কখন ম্যাক্সিমাম হবে। কারেন্ট এখানে ম্যাক্সিমাম হওয়ার জন্য সেই দুটো কন্ডিশন, একবার আর গ্রেটার দেন এম আর, একবার আর লেস দেন এম আর। আচ্ছা ঠিকই আছে, এম আর ই তো হচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি বলি যে ফার্স্ট অফ অল যে ইফ এম আর গ্রেটার দেন আর, তাহলে এম আর যদি আর এর থেকে বড় হয়ে যায় তখন কি হবে আর টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা শুধু এম আর থাকছে, এম এম কেটে যাচ্ছে, মানে একটা সেলের ইএমএফই পাচ্ছি। কিন্তু যখন এম আর লেস দেন আর তাহলে কি হবে এম আর টার্মটা ক্যান্সেল হবে, শুধু আর টার্মটা থাকবে, মানে আই ইকুয়াল টু এম ই বাই আর। তাহলে একটার জন্য কারেন্ট যা হবে তার সাথে এম টাইমস বেশি পাচ্ছি, তাহলে এটা এখানে কন্ডিশন হবে। আগের ক্ষেত্রে রিভার্স কন্ডিশনটা ছিল যে আর গ্রেটার দেন এন আর ছিল, কিন্তু এখানে ম্যাক্সিমাম কারেন্ট পেতে গেলে এম আর লেস দেন আর হতে হবে। তো এটা আমরা একটা পয়েন্টস পেলাম। এরপরে আরেকটা কোশ্চেন রয়েছে, সেটাকে বলা হয় মিক্সড গ্রুপিং। মিক্সড গ্রুপিং এর ক্ষেত্রে এখানে যে প্রশ্নটা সেটা হচ্ছে সেলগুলো যখন কানেক্ট থাকছে মিক্সড গ্রুপ কম্বিনেশনে, তাহলে এখানে ধরে নাও mixed combination of cell, mixed combination of cell, ধরে নেওয়া যাক n নাম্বার অফ সেল কানেক্টেড রয়েছে এরকম ভাবে, n নাম্বার অফ সেল দে আর কানেক্টেড, সেম পোলারিটি নিয়ে কানেক্টেড রয়েছে, সবার ইএমএফ হচ্ছে ই করে, অল আর ই, সবার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর করে। ঠিক এরকম ভাবে এখানে আবার একটা থাকছে, এরকম ভাবে নিচের দিকে প্যারালালে এম নাম্বার অফ রো ধরো রয়েছে, কতগুলো রো রয়েছে, এ পাশে আমি বললাম কি এন নাম্বার অফ সেল, এটাকে আমরা বলছি এন সেল, দে আর কানেক্টেড ইন সিরিজ এরকম ভাবে। আর নিচের দিকে তাহলে এখানেও এন সেল থাকছে, এখানেও এই সাইডটাতে এন সেল থাকছে, ঠিক এরকম ভাবে চলতে থাকছে নিচের দিকে, এখানে এন সেল, এখানে এন সেল, এরকম করতে করতে এরকম ভাবে এখানেও এন সেল থাকছে, এটাতেও এন সেল আছে, কিন্তু এই যে রোটা রয়েছে একটা রো, দুটো রো, তিনটে রো, এরকম ভাবে দেয়ার আর এন নাম্বার অফ রোজ। তাহলে এরপরে এটা আবার কানেক্টেড রয়েছে একটা এক্সটার্নাল সার্কিট আর এর সাথে, তো তখন আমাদের দেখতে হবে সার্কিটে কারেন্ট কখন ম্যাক্সিমাম হবে এই কেসের ক্ষেত্রে। কোশ্চেনটা দেখে মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু খুব ইজি, ভালো করে দেখো যে এন নাম্বার অফ সেল যখন কানেক্টেড রয়েছে এখানে এক একটা রো থেকে ভাবো এই রো এর জন্য টোটাল ইকুইভ্যালেন্ট ইএমএফ কত হবে, কতগুলো ই কানেক্ট আছে এন নাম্বার, সিরিজে কি হয় ই গুলো অ্যাড হয়ে যায়, তাহলে টোটাল এখানে ইএমএফ কত হবে এনই, এর জন্য টোটাল ইএমএফ কত হবে এনই, পরে পর সবগুলোর জন্য কত হবে এনই, তাহলে এখানেও কত হবে ইএমএফ এন ইনটু ই। তাহলে আমরা বলতে পারি এনই 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 করে এরকম ভাবে চলতে থাকছে। তাহলে প্যারালালে আমরা কি জানি আবার ইএমএফ টা কনস্ট্যান্ট,
তাহলে আলটিমেট ইএমএফ কত থাকবে, এনই থাকবে। তাহলে আমরা কারেন্ট ইকুয়ালস টু এখানে বলতে পারি ইএমএফ বাই আর প্লাস আর, এটা তো ফর্মুলা। তাহলে কারেন্ট ইকুয়ালস টু কি হবে, এনই বাই আর প্লাস স্মল আরটাকে এখন দেখতে হবে, এই আরটা তো আরই থাকবে, স্মল আরটাকে আমাকে চেক করতে হবে। তেমনি এর জন্য কত হবে এনআর, এর জন্য হবে এনআর, এর জন্য হবে এনআর। এরকম কতগুলো রয়েছে, এম নাম্বার অফ রো রয়েছে। তাহলে এম রো থাকার জন্য আমরা এখানে বলতে পারি রেজিস্ট্যান্সটা কি হবে, রেজিস্ট্যান্স কানেক্ট থাকবে 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু, প্রথমের জন্য 1 বাই এনআর, পরেরটার জন্য 1 বাই এনআর, এরকম করে করে আপ টু এম টার্মস অবধি যাবে। এম টার্মস যাওয়া মানে কি হবে, এটা এম বাই এনআর, তার মানে কি হবে আর ইকুইভ্যালেন্ট মানে এনআর বাই এম। তাহলে আমরা এখানে লিখতে পারি এনআর বাই এম। তাহলে কারেন্ট কি হবে, উপরে এমটা মাল্টিপ্লাই হবে mn e বাই mr প্লাস nr, এটা হচ্ছে কারেন্টের ভ্যালু। এখন এই কারেন্টটাকে ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন কি সেটা আমাদের জানতে হবে। এই কারেন্টটা ম্যাক্সিমাম হতে গেলে আমরা বলতে পারি এই যে নিচের টার্মটা রয়েছে সেটাকে মিনিমাম হতে হবে, কেননা ডিনোমিনেটরে টার্মটাকে যদি মিনিমাম হয় তাহলে আমরা বলতে পারি আই টার্মটা ম্যাক্সিমাম হবে। তাহলে এটা ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন কি, আমরা এখান থেকে বলতে পারি যে ফর আই টু বি ম্যাক্সিমাম, for I to be maximum, the denominator should be minimum. Denominator কি হতে হবে, should be minimum হতে হবে। তাহলে এটার কন্ডিশন কি, mr প্লাস nr, সেই ভ্যালুটা কি 0 হতে হবে। তো mr প্লাস nr কে আমরা কি লিখতে পারি, mr প্লাস nr কে আমরা এরকম লিখতে পারি, দেখো রুট ওভার mr এর হোল স্কয়ার প্লাস রুট ওভার এনআর এর হোল স্কয়ার। তাহলে এটা থেকে আমরা কি বলা যেতে পারে, এটা স্কয়ার প্লাস 2 ইনটু mr nr। তাহলে এটা যেহেতু স্কয়ারের টার্ম রয়েছে, এই টার্মটা কখনোই নেগেটিভ হতে পারে না, যাই হোক, তার মানে আমাদের কন্ডিশন হবে এই টার্মটা ইকুয়াল টু মিনিমাম হতে গেলে এই টার্মটাকে 0 হতে হবে। নেগেটিভ তো হতে পারে না, আমাকে তো এটার মিনিমাম ভ্যালু দরকার, এটা ইকুয়াল টু 0 নয়, এটা ইকুয়াল টু মিনিমাম হতে হবে। তাহলে এটা মিনিমাম হওয়ার জন্য এই ফ্যাক্টরটাকে 0 হতে হবে, কেননা এর মিনিমাম ভ্যালু কখনোই নেগেটিভ হবে না, নেগেটিভ হলেও সেটা ঘুরে স্কয়ার করে দেবে। তাহলে মিনিমাম ভ্যালু কত হবে, 0। তাহলে আমরা লিখতে পারি রুট ওভার mr ইকুয়াল টু রুট ওভার nr। তাহলে mr সমান nr বা r সমান nr বাই m, দিস ইজ দ্য কন্ডিশন ফর I টু বি ম্যাক্সিমাম ইন দ্য গ্রুপ কম্বিনেশন অফ সেল। মানে গ্রুপিং অফ সেল যখন থাকছে মিক্সড কম্বিনেশনের ক্ষেত্রে আইটাকে আই ম্যাক্স হওয়ার কন্ডিশন কোনটা না, ক্যাপিটাল আর যেটা এক্সটার্নাল সার্কিটে মানে সার্কিটের যেটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স ছিল সেটা n বাই m টাইমস অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল হতে হবে। তাহলে এটা যদি আমাদের কোনো জয়েন্ট বা নিটের প্রশ্নে থাকে, আমরা এত কিছু করতে যাব না, আমরা জাস্ট এই রিলেশনটা মাথায় যদি রাখি যে কখন কারেন্টটা ম্যাক্সিমাম হবে। nটা কি ছিল, নাম্বার অফ সেল ছিল যেটা কিনা সিরিজে কানেক্ট ছিল, এমটা কি ছিল, নাম্বার অফ রো ছিল। জাস্ট এই নাম্বারগুলো যদি বসিয়ে দিই, যে ধরো 10 নাম্বার অফ সেল কানেক্টেড রয়েছে আর এম নাম্বার অফ মানে 8 নাম্বার অফ ধরো রো রয়েছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স কিছু একটা দেওয়া থাকবে, তাহলে আমরা এখানে বের করতে পারি যে এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে। তাহলে আমি এখান থেকে একটা অঙ্ক দিচ্ছি, তোমরা নিউমেরিক্যালটা নিজেরা চেষ্টা করবে, দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, যেটা আমাদের মিক্সড কম্বিনেশন অফ সেলের উপর বেস করে থাকবে। তো প্রশ্নটা ঠিক এরকম, যে এরকম ভাবে এখানে ধরাও যে 20 নাম্বার অফ সেলস রয়েছে, সবার ইএমএফ হচ্ছে 5 ভোল্ট করে, সবার ইএমএফ কত 5 ভোল্ট করে, সবার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম করে, সবার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত 2 ওহম করে। এরকম ভাবে সেম কম্বিনেশন ভাবে এখানেও তারে 20 সেল 5 ভোল্ট 2 ওহম সব রয়েছে। এরকম ভাবে নিচের দিকে ধরে নাও 10 রোজ রয়েছে, 10টা রো এরকম ভাবে রয়েছে, আর এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা বলে দিয়েছে 25 ওহম। তাহলে কোশ্চেন হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেন্ট ইন আ সার্কিট, কারেন্ট বের করতে হবে, এন্ড ফাইন্ড আউট দ্য কন্ডিশন ফর হুইচ কারেন্ট ইজ ম্যাক্সিমাম।
আই ইকুয়াল টু আই ম্যাক্স। কখন আই ইকুয়াল টু আই ম্যাক্স হবে? এই কন্ডিশনের জন্য। তাহলে এই কোশ্চেনটা বাড়িতে সলভ করো, আর কোনো ডাউট হলে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে।